বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। 1971 সাল 25শে মার্চের কালো রাত ইতিহাসের এক জঘন্যতম অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী যখন অপারেশন সার্চলাইটের নামে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল, তখন চারিদিকে শুধুই আর্তনাদ, কান্না আর মৃত্যুর মিছিল। রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, কোথাও বাদ নেই। রক্তের বন্যা বয়ে যাচ্ছে ঢাকার রাজপথে। একটি জাতি যখন দিগ্ভ্রান্ত, রাজনৈতিক নেতৃত্ব যখন বিচ্ছিন্ন, ঠিক সেই সময়ে শেখ মুজিব স্বইচ্ছায় ধরা দিলেন পাকিস্তান আর্মির কাছে। বাঙালি জাতিকে কঠিন বিপদে ফেলে নিজের নিরাপত্তার জন্য পাকিস্তান চলে গেলেন। ঠিক সেই চরম ক্রান্তিলগ্নে, সেই ঘোর অমানিসার মধ্যে সুদূর চট্টগ্রাম থেকে একটি কণ্ঠস্বর ইথারে ভেসে এলো। একটি ঘোষণা যা মুহূর্তে বদলে দিল 7.5 কোটি মানুষের মনোজগৎ। সেই কণ্ঠস্বরটি ছিল, আমি মেজর জিয়া বলছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা এমন একজন মহানায়কের গল্প বলবো, যিনি কেবল রণাঙ্গনের একজন সেক্টর কমান্ডারই ছিলেন না, বরং ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যার সঠিক ইতিহাস এতদিন জানতে দেওয়া হয়নি, পড়ানো হয়নি কোনো পাঠ্যপুস্তকে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ আমরা জানব কিভাবে একজন সাধারণ মেজর থেকে তিনি হয়ে উঠলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সেনাপতি। 25শে মার্চের সেই ভয়াল রাতে নিশ্চিত মৃত্যু জেনেও কিভাবে তিনি পাকিস্তানি কমান্ডিং অফিসারের মুখের ওপর বিদ্রোহ ঘোষণা করেছিলেন, এবং কিভাবে তার নেতৃত্বে গঠিত জেট ফোর্স পাকিস্তানি বাহিনীর জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনাকে শিহরিত করবে, ফিরে নিয়ে যাবে 71-এর সেই উত্তাল দিনগুলোতে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। চলুন ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক। ইতিহাসের মহানায়করা একদিনে তৈরি হন না, তাদের বেড়ে ওঠার পেছনে থাকে শৃঙ্খল জীবন আর অদম্য জেদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এর ব্যতিক্রম ছিলেন না। 1936 সালের 19শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই ঘন জন্মা পুরুষ। তার পিতা মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন। কে জানত এ ছোট্ট শিশুটি একদিন বাংলাদেশের মানচিত্রের পাহারাদার হয়ে উঠবেন। শৈশব থেকে জিয়া ছিলেন চঞ্চল কিন্তু অত্যন্ত মেধাবী। তার স্কুল ও কলেজ জীবন কাটে শৃঙ্খলার মধ্য দিয়ে, কিন্তু গতানুগতিক জীবন তাকে টানত না। তার রক্তে ছিল দেশপ্রেম আর সাহসিকতা। তাই 1953 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন। কঠোর প্রশিক্ষণ আর ত্যাগের মধ্য দিয়ে 1955 সালে তিনি কমিশন লাভ করেন। একজন তরুণ অফিসার হিসেবে তিনি তখন থেকেই লক্ষ্য করছিলেন পশ্চিম পাকিস্তানের বৈষম্য। পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি তার অবহেলা তাকে ব্যথিত করত। কিন্তু তিনি ছিলেন একজন পেশাদার সৈনিক। আবেগের চেয়ে কর্তব্যকে তিনি সবসময় বড় করে দেখতেন। কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। 1970 নির্বাচন পরবর্তী সময় এবং 1971 সালের উত্তাল মার্চ সবকিছুই তাকে ধীরে ধীরে প্রস্তুত করছিল এক মহাকাব্যিক লড়াইয়ের জন্য। 1970 সালের সাধারণ নির্বাচন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। তারা বাঙালির রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। এর ফলে পূর্ব পাকিস্তানের মানুষের ক্ষোভের আগ্নেয়গিরিতে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। মার্চ মাস অসহযোগ আন্দোলন চলছে। মেজর জিয়া তখন চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড। চট্টগ্রাম শহর তখন উত্তাল। একদিকে পাকিস্তান সেনাবাহিনীর সাজোয়াজান, অন্যদিকে সাধারণ জনতার ব্যারিকেড। বাতাস ভারী হয়ে আছে আসন্ন যুদ্ধের আশঙ্কায়। 25শে মার্চ সকাল থেকেই চট্টগ্রামের পরিস্থিতি ছিল থমথমে। পাকিস্তান সেনাবাহিনী চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করা জাহাজ MV সোয়াত থেকে অস্ত্র খালাস করার জন্য মরিয়া হয়ে ওঠে। এই অস্ত্র আনা হয়েছিল বাঙালিদের হত্যা করার জন্য, কিন্তু চট্টগ্রামের বীর জনতা এবং শ্রমিকরা জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। তারা রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করে। রাত তখন গভীর হচ্ছে। ঢাকার বুকে শুরু হয়ে গেছে নারকীয় হত্যাযজ্ঞ। রাজারবাগ পুলিশ লাইনে বাঙালি রক্তে হোলি খেলছে পাকিস্তানিরা। গ্রেফতার করা হয়েছে শেখ মুজিবকে, কিন্তু ইতিহাসবিদরা বলেন শেখ মুজিব নিজে থেকে পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন। কিন্তু চট্টগ্রামে তখনও সরাসরি আক্রমণ শুরু হয়নি, তবে প্রস্তুতি চলছে।
এই অংশটি ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তগুলোর একটি। রাত তখন আনুমানিক 11টা। ইস্টবেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার পাকিস্তানি লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জোয়া, তিনি ধূর্ততার সাথে একটি ফন্দি আঁটলেন। তিনি জানলেন মেজর জিয়া একজন দক্ষ এবং প্রভাবশালী বাঙালি অফিসার, তাই জিয়াকে হত্যা বা বন্দি করতে পারলে বাকিদের সহজে কাবু হয়ে যাবে। জাঞ্জোয়া জিয়াকে নির্দেশ দিলেন এক কোম্পানি সৈন্য নিয়ে চট্টগ্রাম বন্দরে যেতে এবং সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে। এটি ছিল মূলত একটি ফাঁদ। জিয়াউর রহমান তখনও জানতেন না ঢাকায় আসলে কি হচ্ছে। তিনি কমান্ডিং অফিসারের নির্দেশ মেনে সৈন্যদের নিয়ে রওনা হলেন। রাস্তায় পদে পদে ব্যারিকেড, সাধারণ মানুষ গাছ কেটে ইট ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে। জিয়াউর রহমানের গাড়ি আগ্রাবাদের কাছে আসতেই একটি ব্যারিকেডে আটকে যায়। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একটি ডজ গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে দৌড়ে আসেন ক্যাপ্টেন খালিকুজ্জামান। তিনি হাঁপাতে হাঁপাতে জিয়ার হাত ধরেন। তার চোখে মুখে তখন আতঙ্কের ছাপ। তিনি জিয়াকে আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, স্যার, সর্বনাশ হয়ে গেছে। ঢাকায় ওরা গণহত্যা শুরু করেছে। পিলখানা, রাজারবাগ সব শেষ। এমনকি আমাদের ইপিআরসির প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল MR চৌধুরীকেও ওরা হত্যা করেছে। ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। এটা একটা ফাঁদ। এই কথা শুনে মেজর জিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তের জন্য তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের সামনে ভেসে উঠল তার সহকর্মীদের মুখ, তার দেশের মানুষের মুখ। তিনি বুঝতে পারলেন এখন আর চেইন অফ কমান্ড মানার সময় নেই। এখন সিদ্ধান্ত নিতে হবে জীবন নাকি দেশ। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপরই জিয়ার চোখ জ্বলে উঠল এক অন্য রকম দীপ্তিতে। তিনি তার চশমাটি ঠিক করে অত্যন্ত ধীর কিন্তু বজ্র কঠিন স্বরে উচ্চারণ করলেন সেই ঐতিহাসিক বাক্য, উই রিভল্ট। ঠিক তখনই নির্দেশ দিলেন গাড়ি ঘোরাতে। ফিরে এলেন 16 শহর ক্যান্টনমেন্টে। তিনি জানতেন ফিরে যাওয়া মানেই বাঘের গুহায় প্রবেশ করা। কিন্তু তিনি ভয় পাননি। ব্যারাকে ফিরে তিনি প্রথমে নির্দেশ দিলেন ব্যাটালিয়নের সমস্ত পাকিস্তানি অফিসারকে গ্রেফতার করার। কমান্ডিং অফিসার জাঞ্জোয়াকে বন্দি করা হলো। অস্ত্রাগার ভেঙে অস্ত্র তুলে দেওয়া হলো বাঙালি সৈনিকদের হাতে। এভাবেই একজন মেজর থেকে তিনি হয়ে উঠলেন এক বিদ্রোহী সেনাপতি। বিদ্রোহ তো হলো, কিন্তু এখন কি হবে? দেশের মানুষ তো কিছুই জানে না, তারা দিশেহারা। একটা নেতৃত্বের অভাব তখন প্রকট। জিয়াউর রহমান বুঝতে পারলেন মানুষকে জানাতে হবে যে সেনাবাহিনী তাদের সাথে আছে। মানুষকে যুদ্ধের ডাক দিতে হবে। 26শে মার্চের প্রথম প্রহর পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল। জিয়াউর রহমান তার বাহিনী নিয়ে অবস্থান নিলেন পটিয়ায়। সেখান থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন কালুরঘাট বেতার কেন্দ্রে যাওয়ার। 27শে মার্চ সন্ধ্যা। কালুরঘাট বেতার কেন্দ্র তখন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। বেতার কেন্দ্রের কর্মীরা একজন বাঙালি মেজরকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা জিয়াকে অনুরোধ করেন কিছু বলার জন্য। জিয়াউর রহমান প্রথমে একটি খসড়া লিখলেন, পছন্দ হলো না, ছিঁড়ে ফেললেন। তারপর আবার লিখলেন। অবশেষে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন। গম্ভীর ও ভরাট কণ্ঠে তিনি পাঠ করলেন স্বাধীনতার ঘোষণা। তিনি বললেন, আমি মেজর জিয়াউর রহমান, লিবারেশন আর্মি চিফ ও প্রভিশনাল প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তার এই ঘোষণাটি ইথারে ভেসে যাওয়ার সাথে সাথে সারা বাংলার গ্রাম গঞ্জে শহরে বন্দরে যেন বিদ্যুৎ চমকের মতো কাজ করল। মানুষ বুঝতে পারল আমাদের সেনাবাহিনী লড়ছে, আমরা একা নই। আন্তর্জাতিক বিশ্বও জানল পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ এবং তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। আওয়ামী লীগ এতদিন বিতর্ক করেছে ঘোষণার পাঠক নিয়ে, কিন্তু সত্যটা হলো সেই চরম দুঃসময়ে যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল তখন জিয়ার ওই কণ্ঠস্বর ছিল অন্ধকারে আলো দেখানোর মতো। এটি কেবল একটি ঘোষণা ছিল না, এটি ছিল সাহসের এক মূর্ত প্রতীক। ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বসে থাকেননি। তিনি জানতেন আবেগ দিয়ে যুদ্ধ জয় করা যায় না, প্রয়োজন কৌশল। মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করার জন্য বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হলো। জিয়াউর রহমান দায়িত্ব পেলেন 1 নম্বর সেক্টরের। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ছিল এই সেক্টরের আওতাধীন। এই অঞ্চলটি ছিল ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্গম। একদিকে পাহাড়, অন্যদিকে নদী। জিয়াউর রহমান এখানে তার সামরিক মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটালেন। তিনি সালেহ ছদ্মনাম ব্যবহার করতেন। তিনি বুঝতে পেরেছিলেন সম্মুখ যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ভারী অস্ত্রের সাথে টিকে থাকা কঠিন হবে। তাই তিনি জোর দিলেন
গেরিলা যুদ্ধ এর ওপর। তিনি মুক্তিযোদ্ধাদের ছোট ছোট দলে ভাগ করে দিলেন। তাদের শেখালেন কিভাবে হিট অ্যান্ড রান পদ্ধতিতে যুদ্ধ করতে হয়। তার নির্দেশনায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সাপ্লাই চেইন বা রসদ সরবরাহের পথগুলো আক্রমণ করতে শুরু করল। টেলিফোন লাইন কেটে দেওয়া, ব্রিজ উড়িয়ে দেওয়া এবং পাকিস্তানি ক্যাম্পগুলোতে আচমকা হামলা চালানো, এভাবেই তিনি শত্রুর মনোবল ভেঙে দিতে শুরু করলেন। তিনি কেবল যুদ্ধই পরিচালনা করতেন না, তিনি নিশ্চিত করতেন তার সৈনিকরা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে। ভারত থেকে অস্ত্র ও রসদানার রুটগুলো তিনি নিজেই তদারকি করতেন। তার এই অসাধারণ নেতৃত্বের কারণে ১ নম্বর সেক্টর হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধের অন্যতম এক শক্তিশালী ঘাঁটি। যুদ্ধ যত গড়াতে লাগল, জিয়াউর রহমান অনুভব করলেন সাধারণ সেক্টর ভিত্তিক যুদ্ধের পাশাপাশি একটি বিশেষায়িত বা স্পেশাল ফোর্স প্রয়োজন। এমন একটি ফোর্স যারা হবে অত্যন্ত ক্ষিপ্র এবং যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। ১৯৭১ সালের জুলাই মাস তেল ঢালাওভাবে ভারতের মেঘালয় গঠিত হল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড, যার নাম দেওয়া হলো জেট ফোর্স। জিয়ার নামের অধ্যাক্ষর জেট দিয়ে এই ফোর্সের নামকরণ করা হয়। এটি ছিল মূলত একটি এলিট ফোর্স। জেট ফোর্সকে ৩টি ব্যাটালিয়নে ভাগ করা হলো। ১. জেট ব্যাটালিয়ন, যার নেতৃত্বে ছিলেন মেজর জিয়া নিজেই। ২. কে বা অন্য সাংকেতিক নাম। মেজর খালেদ মোশাররফ বা শফিউল্লাহর অধীনে অন্যান্য ফোর্স থাকলেও জেট ফোর্সের অধীনে 3টি বিশেষ কোম্পানি ছিল। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নেতৃত্বে ছিলেন মেজর মইনুল হোসেন চৌধুরী। তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নেতৃত্বে মেজর সাফায়েত জামিল। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নেতৃত্বে মেজর AZM আমিনুল হক। এই জেট ফোর্স ছিল পাকিস্তানি বাহিনীর কাছে সাক্ষাৎ আতঙ্ক। সিলেট, ময়মনসিংহ এবং জামালপুর সীমান্তে জেট ফোর্স একের পর এক সফল অভিযান চালায়। কামালপুর যুদ্ধ, নকশি বিওপি আক্রমণ এবং ধামাই চা বাগানের যুদ্ধে জেট ফোর্সের বীরত্ব ছিল অভাবনীয়। জিয়াউর রহমান নিজে যুদ্ধের ময়দানে উপস্থিত থেকে তার সৈন্যদের সাহস যোগাতেন। একবার এক যুদ্ধে গুলি বৃষ্টির মধ্যেও তিনি দাঁড়িয়ে থেকে সৈন্যদের পজিশন ঠিক করে দিচ্ছিলেন। তার এই অকুতভয় মনোভাব দেখে সাধারণ মুক্তিযোদ্ধারাও জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়ত। জিয়াউর রহমান কেবল বন্দুক হাতেই যুদ্ধ করেননি, তিনি জানতেন এই যুদ্ধের জন্য আন্তর্জাতিক সমর্থন কতটা জরুরি। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ স্থাপন করেন। তার সাবলীল ইংরেজি এবং ব্যক্তিত্ব বিদেশি সাংবাদিকদের মুগ্ধ করেছিল। তিনি বিশ্ববাসীকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এটি কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। তার কূটনৈতিক তৎপরতার কারণে অনেক দেশ বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। তিনি মুক্ত বাণী নামে একটি রেডিও স্টেশন স্থাপনেও সহায়তা করেছিলেন, যা মুক্তিযোদ্ধাদের মানসিকভাবে চাঙ্গা রাখতে সাহায্য করত। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, অবশেষে ১৬ ডিসেম্বর ১৯৭১ যুদ্ধ শেষ হল। কিন্তু বিজয়ের পর জিয়ার কাজ শেষ হয়ে যায়নি। তিনি ফিরে গেলেন ব্যারাকে। তিনি চাইলেন একটি সুশৃঙ্খল সেনাবাহিনী গড়ে তুলতে। ১৯৭২ সালে তিনি কুমিল্লা ব্রিগেডের কমান্ডার নিযুক্ত হন। তার মেধা ও যোগ্যতার কারণে খুব দ্রুত তিনি সেনাবাহিনীর উপপ্রধান এবং পরবর্তীতে সেনাপ্রধানের দায়িত্ব পান। সৈনিক হিসেবে তিনি যেমন ছিলেন কঠোর, মানুষ হিসেবে ছিলেন ততটাই অসাধারণ। পরবর্তীতে ইতিহাসের বাঁকবদলে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে তিনি নতুন করে গড়ার স্বপ্ন দেখলেন। তিনি দিলেন ১৯ দফার কর্মসূচি, খাল খনন কর্মসূচি, গ্রাম সরকার পদ্ধতি এবং উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে তিনি বাংলাদেশের অর্থনীতিতে এক বিপ্লব ঘটান। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন চালু করেছিলেন তা আজও এদেশের বিশাল এক জনগোষ্ঠীর কাছে রাজনীতির মূল মন্ত্র। প্রিয় দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কালো চশমা পরা এক দৃঢ়মনা সামরিক অফিসারের প্রতিচ্ছবি। তিনি ছিলেন এমন এক নেতা যিনি ক্ষমতার মসনদে থেকেও মাটির কাছাকাছি ছিলেন। তিনি মাইলের পর মাইল হেঁটেছেন গ্রামের মেঠো পথে, মিশেছেন সাধারণ কৃষকের সাথে। ১৯৭১ সালে তার সেই সাহসিকতা না থাকলে ২৫শে মার্চের সেই রাতে তিনি যদি বিদ্রোহ না করতেন, যদি কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা না আসত, তবে হয়তো মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যরকম হতে পারত। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে শূন্য হাতেও প্রবল শত্রুর মোকাবেলা করা যায়। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি মহান মুক্তিযুদ্ধের এই নায়কের বীরত্বগাথা আপনাদের সামনে তুলে ধরার। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, কিন্তু কিছু মানুষ তাদের কর্ম দিয়ে ইতিহাসকে নতুন মোড় দেন। জিয়াউর রহমান ছিলেন তেমনই একজন।
দর্শক, ভিডিওটি অনেক দীর্ঘ ছিল, কিন্তু আমরা চেয়েছি কোনো তথ্য যেন বাদ না পড়ে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন জেড ফোর্সের ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আরও বিস্তারিতভাবে থাকা উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। আমাদের পরিশ্রম যদি আমাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এমন আরও অজানা রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বীরত্ব গাথা নিয়ে বা নতুন কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশের ইতিহাসকে জানুন। আল্লাহ হাফেজ।